আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কিন্তু আজকে মন খারাপ। আজকে আমার বাপের বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মেয়েদের জীবনটা কীরকম, তাই না? দেখা যায় শ্বশুর বাড়ি আসি, আবার বাপের বাড়ি যাই। আমাদের কোনো নির্দিষ্ট কোনো বাড়ি নেই। আমরা যদি মরে যাই তাহলে আমাদের যেখানে আমাদের লাশটা রাখা হয় সেইটাই হলো আমাদের একমাত্র নির্দিষ্ট বাসস্থান। এই যে সবুজ মনোরম দৃশ্যটা দেখতেছো, এটা কিন্তু আমাদের ভাঙ্গা। ভাঙ্গা থেকে এখন চলে আসলাম পদ্মা নদীর ব্রিজের উপরে। এই ব্রিজের আসলে মনে হয় আগের দিনগুলো কতই না খারাপ ছিল। তখন এই নদী পার হতে আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যেত। এখন পদ্মা ব্রিজে আমরা দেখা যায় 7-8 মিনিটেই পার হতে পারতেছি। আর আমাদের কত ভোগান্তি কমেছে। আগে তো আমার বাচ্চারা, আমার হাজবেন্ড দেখা যায় আমাদের বাড়ি যেতেই চাইতো না, যে এত কষ্ট করে কিভাবে ওদিকে যায়। মানে আগে আমাদের 7-8 ঘন্টা লেগে যেত নারায়ণগঞ্জ থেকে মাদারীপুরে বা বরিশালে যেতে। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আমাদের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে এসে আমি বাচ্চাদের জন্য রান্না করার জন্য রান্নাঘরে চলে গেলাম। তারপরে প্রথমে এসে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। আমি সব কিছু পরিষ্কার করে তারপরে আমাদের বাড়ি গিয়েছিলাম। এসে দেখি ধুলা ময়লা সব, রান্নাঘর অপরিষ্কার হয়ে আছে, ঘর অপরিষ্কার হয়ে আছে। সব গুছিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। এর মাঝখানে আর একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার বড় ছেলে, আমাদের একটা আয়না আছে, সেই আয়নাটা নিয়ে খেলতেছে। ছোট ছেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার বড় ছেলে গিয়েছে সেই আয়না উঠাতে। আমি বলতেছি, বাবা তুমি সরো, আমি উঠাই। দেখা যায় আমি উঠাতে গিয়ে হঠাৎ কিভাবে যেন আমার হাতটা কেটে গেল। অনেকখানি কেটে গিয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তোমাদের দেখাতে পারি না, দুর্ঘটনার সময় তো আর ক্যামেরা অন করে দেখানো যায় না। যদি দেখতে বুঝতে পারতে কতটুকু পরিমাণ কেটেছে। আমার জীবনে কখনো এরকম আমার হাত বা কোনো অংশে কাটেনি। আমার ছেলে তো বলতেছে, আম্মু তোমার হাত কাটা দেখে তো আমার মাথা ঘুরাইতেছে। আমার ওর কথাটা শুনে কি যে ভালো লাগতেছিল, আনন্দে আমার চোখে অশ্রু চলে আসলো। আগে আমি ভাবতাম মানুষ আনন্দে কিভাবে কান্না করে। আজকে আমার নিজের চোখ থেকে যখন পানি ঝরেছে তখন বুঝতে পারলাম মানুষ আনন্দে কিভাবে কান্না করে। এই হাত কাটা নিয়েই তাড়াতাড়ি কি ঝটপট রান্না করব, রান্না বসিয়ে দিলাম। প্রেসার কুকারে কিছু আলু আর ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আমার বড় ছেলে বলতেছে, আম্মু আলু ভর্তা বানাও। ওর প্রচুর আলু ভর্তা পছন্দ, প্রতিদিনই বলে আম্মু আলু ভর্তা করো, আলু ভর্তা করো। আমার মনে হয় ও মাদ্রাসায় আলু ভর্তা খেতে খেতে ওর ফেভারিট খাবার হয়ে গেছে আলু ভর্তা। এই জন্য দেখা যায় ও যখনই বাসায় আসে তখনই আমি প্রতিদিন চেষ্টা করি আলু ভর্তা করার জন্য। এর জন্য প্রেসার কুকারে 2টা আলু আর 4টা ডিম প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে যখন আমি রান্না ঘরে পরিষ্কার করতেছিলাম তখন এই শোবা আর মাজুনি রাখার যে এইটা ঝুড়িটা আমি এখানে লাগিয়ে নিয়েছিলাম, ওইটা ধুতে গিয়েছি, তখন এটা ছুটে পড়ে গেছে। তখন আমি আমার ছেলেকে বলতেছি, রাফসান তুমি সুপারগুলোটা নিয়ে আসো, সুপারগুলো দিয়ে এটা লাগিয়ে দেই। মানে এই গাম ক্লিপগুলো এত নর্মাল, দেখা যায় লাগানোর 2 দিনও যায় না তো ছুটে যায়। আরেকটি আমি ফেলে দিয়েছি, আবার নতুন এইটা কিনে নিয়েছি, মনে হয় 10 দিনও হয়নি লাগাইনি, এর মধ্যে এটা নষ্ট হয়ে গিয়েছে। এর জন্য আজকে সুপারগুলো দিয়ে লাগিয়ে দিলাম। এখন রাইস কুকারে ভাত নামিয়ে আবার রাইস কুকারে ডাল বসিয়ে দিয়েছি। এই যে দেখো কাটা হাত নিয়ে কিভাবে কাজ করতেছি। এক হাত দিয়ে কাজ করা যায়, আবার আমার হাতে প্রচুর ব্লিডিং হয়েছে, প্রচুর ব্যথা করতেছে। আবার ভয়ও পাইতেছি যে এইভাবে হাত দিয়ে কাজ করতেছি, ভিতরে না জানি আবার ব্লিডিং হইতেছে। এখন বুঝতে পারতেছি মানুষ হাত না থাকলে কিভাবে এক হাত দিয়ে কাজ করে। আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ আমাকে
সব কিছু সম্পূর্ণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমার তো দেখা যায় এক হাতে সমস্যা, অন্য হাত দিয়ে কাজ করতে পারতেছি। যাদের দেখা যায় পৃথিবীতে দু হাতেই নেই, তারা কিভাবে পৃথিবীতে কাজ করে আমি এখন ভাবতেছি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ, তুমি আমাকে পৃথিবীতে সব কিছু দিয়ে সম্পূর্ণ করে পাঠিয়েছো। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। এদিকে আবার আমার বাচ্চাদের বাবা বাসায় নেই, সে দূরে আছে। আমার আম্মা আর আমার মেজো বোন আমার জন্য প্রচুর দুশ্চিন্তা করতেছে, বারবার মোবাইল করে বলতেছে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা, ডাক্তারের কাছে গিয়ে এটিএস সুইটা নে আর ওইখানে সেলাই করে নে। রাত্র হয়ে গিয়েছে, তখন দেখা যায় 6:30টার মতো টাইম। তারপরে আমার বড় ছেলেকে নিয়ে ছোট ছেলেকে ওর দাদুর কাছে রেখে তারপরে ডাক্তারের কাছে চলে গেলাম। ওইদিকে রান্না বাড়া, ডাল হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে। প্রেশার কুকার থেকে আলুটা আর ডিমটা রেখে তারপরে বড় ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গিয়ে সেলাই করে আসলাম আর এটিএসটা দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। ডাক্তারে বলে দিয়েছে আপনি হাতে 3 দিন পর্যন্ত কাজ করবেন না, পানি যেন না লাগে, 3 দিন রেস্টে থাকবেন। এই জন্য এই যে দেখেন আমার বড় ছেলে রাফসান ডিম ছুলতেছে। আমি তো অবাক যে আমার ছেলে আমার কষ্ট বুঝতেছে। দেখা যায় সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সে মেয়ে হলে নাকি মায়ের কষ্ট বুঝে। এই যে আমার মেয়ে নেই, 2টা মাত্র ছেলে। আলহামদুলিল্লাহ আমার ছেলেই আমার মেয়ে। আমি হাসতেছিলাম আর ভাবতেছিলাম আমার ছেলে ডিম ছুলতে পারবে, কিন্তু দেখা যায় মাশাআল্লাহ আমার ছেলে বড় হয়ে গিয়েছে, সুন্দর দেখেন ডিমটা ছুলে ফেলেছে। তারপর আবার আলুর ছোবলা চুলতেছে, আমি দেখতেছি না, পারতেছে না। তারপর আমি বললাম বাবা অনেক হয়েছে, তুমি আম্মুকে অনেক সাহায্য করেছো, তুমি যে আমাকে বলেছো আম্মু তুমি যাও, আমি কাজ করতেছি, এতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি বাবা, তুমি সরো আমি করতেছি। এই যে আমি কাটা হাত নিয়ে তারপরে আলু ছুলে দিচ্ছি আর আমার ছেলে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তারপরে আলু ভর্তা করার জন্য ইলেকট্রিশিয়ান চুলা অন করে একটি ফ্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে শুকনো মরিচগুলো তেলে টেলে নিচ্ছি। আমি যখনই আলু ভর্তা করি তখনই আমি তেলে মরিচ পেস্ট টেলে নেই। এই আলু ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আমার বাচ্চাদের বাবা এবং আমার বড় ছেলে রাফসান এইভাবে ভর্তা করলে খুবই পছন্দ করে। এর জন্য আমি সবসময় যখনই আলু ভর্তা করি এইভাবে পেঁয়াজ মরিচ তেলে টেলে ভর্তা করে থাকি। ডাইলে বাগার দিব, এর জন্য পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ফোড়ন ভেজে নিচ্ছি। ফোড়নগুলো 4-5 মিনিটের মতো ভেজে বাদামি কালার যখন হয়ে আসবো তখন রাইস কুকারে রান্না করা ডালের ভিতর দিয়ে দিচ্ছি। ডালের ভিতর দিয়ে দেওয়ার পরে একটু হালকা নেড়ে দিব। এখন আলু ভর্তা করতে চলে আসলাম। এক হাত দিয়ে দেখেন কত সুন্দর মরিচের বটোগুলো ফেলে দিয়েছি। এখন লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে টালা মরিচগুলো ভেঙে নিচ্ছি। তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে আলু ভর্তা বানিয়ে নিব। প্রিয় ভাই ও আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিও লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না। এখন কিছু সরিষার তেল দিয়ে আলু ভর্তার সাথে মিশিয়ে নেব। এই যে আমার আলু ভর্তাগুলো হয়ে গিয়েছে। এখন আমি আলু ভর্তাগুলো গোল গোল করে
ভাগ করে নিচ্ছি। আমার বড় ছেলে এইভাবে গোল গোল করে না রাখলে খেতে চায় না। দেখা যায় মাদ্রাসায় এইভাবে ভাগ ভাগ করে দিতে দিতে ওর একটি অভ্যাস হয়ে গিয়েছে। এর জন্য যখন ও বাসায় আসে তখন আলু ভর্তা করলে এইভাবে ভাগ করে করে রাখতে হয়। তারপরে চলে আসলাম ডিম ভুনা করার জন্য। এর জন্য প্রথমে কিছু কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং লবণ দিয়েছি, অল্প পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভুনা করার আগে ভেজে নিচ্ছি। এই যে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ডিমগুলো উঠিয়ে আমি কিছু পরিমাণে পেস্ট দিয়ে পেস্টগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পেস্টগুলো যখন একটি ভাজা ভাজা ঘ্রাণ চলে আসবে তখন আমি কিছু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। পাঁচ মিনিটের মতো কষানোর পরে ডিমগুলো দিয়ে আরও 5-6 মিনিট ভালোভাবে ডিমগুলো নাড়াচাড়া করে রান্না করে নিব। এই যে রান্না করা হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।